মাওলানা আবুল কালাম আজাদ নিয়ে কেন গবেষণা করা বা লেখালেখি করা জরুরি বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। মাওলানা আবুল কালাম আজাদ একজন সফল রাজনীতিবিদ এবং একজন প্রখ্যাত সাহিত্যিক। ভারত উপমহাদেশের ইতিহাসে এমন ব্যক্তি খুব কম আছেন যারা একই সাথে ভালো রাজনীতিবিদ এবং ভালো সাহিত্যিক, সাংবাদিক। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে গত ২০ শতকে মাওলানা আবুল কালাম আজাদের প্রতিদ্বন্দ্বী মাওলানা আবুল কালাম আজাদ নিজেই ভারত স্বাধীনতা আন্দোলনে উত্তাল মুহূর্তে কংগ্রেসের হাল ধরে স্বাধীনতা আন্দোলনটাকে একদম চূড়ায় নিয়ে যাওয়া, ব্রিটিশ রাজন্যবর্গ থেকে উপমহাদেশকে স্বাধীন করার যে কূটনৈতিক রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, অধ্যবসায়, পাশাপাশি একজন সাহিত্য সাধনা করে বিশাল একটা সাহিত্য ভাণ্ডার মানবতার কল্যাণে নিয়োজিত করার কৃতিত্ব মাওলানা আজাদের। সে দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে মাওলানা আজাদকে গবেষণা করতে পারা এটা আমার জন্য আমি সৌভাগ্যের বিষয় মনে করেছি বলেই মাওলানা আজাদকে নিয়ে আমার কাজ করা। অনেকে বলেন মাওলানা আজাদের রাজনীতি ফেল করেছে, ব্যর্থ হয়েছে। মাওলানা আজাদ এই সময় কেন প্রাসঙ্গিক বলে মনে করেন? গুড প্রশ্ন। মাওলানা আবুল কালাম আজাদ সবসময় প্রাসঙ্গিক ছিলেন। ওনার পরিবার কলকাতায় আসার পর থেকে উনি যখন কলকাতায় সাংবাদিকতা শুরু করলেন, সেখান থেকে আস্তে আস্তে উনি রাজনীতির ময়দানে পদার্পণ করলেন। তখন খেলাফত আন্দোলন উত্তাল মুহূর্তে, কিন্তু তুরস্কে যখন খেলাফত আন্দোলনটা ব্যর্থ হয়ে যায়, অথচ ভারতবাসী এখানে বসে তারা ব্রিটিশ কলোনিতে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছিল। এই ভারতবাসী চাচ্ছিল যে তাদের মধ্যে একজন ত্রাণকর্তা হিসেবে কেউ আবির্ভূত হোক, যিনি এই ভারতবাসীকে ব্রিটিশের অত্যাচার থেকে, তাদের অপশাসন থেকে, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ থেকে উপমহাদেশের মানুষগুলাকে মুক্তি দিতে পারবে এমন মানুষকে তারা খুঁজতেছিল। ঠিক সেই সময়টাতেই ভারতের রাজনীতিতে আবির্ভূত হলেন মাওলানা আবুল কালাম আজাদ। উনি এখানে আবির্ভূত হলেন, শুধু উনি একাই নন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু এবং তার পিতা মতিলাল নেহেরু, সর্দার প্যাটেল, এই যে ঐতিহাসিক ব্যক্তিবর্গ, ওনারাও তখন রাজনীতির ময়দানে সকলে মিলে একটা গঠনমূলক রাজনীতি, অহিংস রাজনীতি পরিচালনা করলেন। সবকিছুর পরে যখন উপমহাদেশটা স্বাধীন হয়ে গেল, তখন মাওলানা আজাদের যে স্বপ্নটা ছিল ভারতবর্ষ স্বাধীন হওয়া, স্বাধীন হওয়াটা পর্যন্ত ওনার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। ফলে ওনাকে আমরা সফল রাজনীতিবিদ বলতে পারি। যদি কেউ প্রশ্ন করে যে না, উনি অখণ্ড ভারত চেয়েছিলেন, অখণ্ড না হলে খণ্ড ভারত স্বাধীন হলো, তাতে কি ওনার প্রজ্ঞা ফুটে উঠলো কিনা, অথবা তাতে কি ওনার স্বপ্নের বাস্তবায়ন হলো কিনা, সে প্রশ্নের জবাবে এটা বলতে হবে, মানুষ যেটা স্বপ্ন দেখে, যেটা চায়, সেটা সবসময় শতভাগ তার স্বপ্নের বাস্তবায়ন হয় না। পৃথিবীর ইতিহাসে এর ভুরি ভুরি উদাহরণ আছে। কিন্তু এদেশবাসীকে অত্যাচার বা পরাধীনতা থেকে স্বাধীন করার জন্য যে চেষ্টাটা, যে স্বপ্নটা, যে অধ্যবসায়টা, যে ডেডিকেশনটা এবং যে কোরবানিটা উনি করেছিলেন, সেই জায়গাটাতে উনি শতভাগ সফল হয়েছেন। এই কারণে মাওলানা আবুল কালাম আজাদ এতটা প্রাসঙ্গিক। এখন একটা রাজনীতিতে বা একটা দেশে তথা ওই সময় উপমহাদেশে অনেকগুলো জাতি সম্প্রদায় তারা বাস করতেছিল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, নানান রকমের ধর্মের আবাসস্থল ভারতভূমি। এই কারণে সেখানটাতে দেখা গেল যে অনেক ধর্মের একটা ক্লেশ, এবং এমনকি কংগ্রেসের যে রাজনীতিটা উনি করতেন, মাওলানা আজাদ করতেন, তার ভেতরেও আবার একটা সাম্প্রদায়িক গোষ্ঠী, সাম্প্রদায়িক অংশ তার ভিতরেও তৈরি হলো। এভাবেই কিছু গ্রুপিং সব দলের সবসময় থাকে, এটা এখনো আছে, আমাদের বাংলাদেশেও আছে। দলের ভিতরে উপদল, এটা আঞ্চলিক কিছু বলয় তৈরি হয়, কিছুটা ব্যক্তিগত বলয় তৈরি হয়, এরকম কিছু সমস্যা থাকবে।
কিন্তু সর্বোপরি এই যে বলয়গুলার মধ্যকার বিদ্বেষ, এই বিদ্বেষের কারণে দেখা গেল একটা সময় যখন 1947 সালে ভারতটা ভেঙে যাচ্ছিল এবং ভারত ভেঙে পাকিস্তান তৈরি হলো, এই যে সবগুলো বিষয়ের সঙ্গে মাওলানা আজাদের স্বপ্নটাকে যদি জড়িত করি, তাহলে দেখা যাবে ওনার স্বপ্ন ঠিক আছে, স্বাধীনতা অর্জন ঠিকই করেছে, তবে সেটা ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে করেছে। এটা ছিল তৎকালীন বাস্তবতা, কারণ এখান থেকে উত্তরণের উপায় ছিল না। মহাত্মা গান্ধী 47 সালের ভারত ভাগের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত, এমনকি মাসখানিক আগ মুহূর্ত পর্যন্ত গান্ধী বলতেন যে যদি ভারত ভাগ করতে হয় তাহলে সেটা করতে হবে আমার সব দেহের উপর দিয়ে গিয়ে। কিন্তু পরিস্থিতি 1 মাসের ভিতরে এতটাই পরিবর্তিত হয়ে গেল যে উনি নিজে পর্যন্ত ভারত ভাগের ক্ষেত্রে ভারত পাকিস্তান উভয় বাস্তবতাকে উনি মেনে নিতে বাধ্য হলেন। সর্দার প্যাটেল, যিনি অখণ্ড ভারতের সংগ্রাম করেছেন, তিনি পর্যন্ত মানতে বাধ্য হলেন। এমনকি জওহরলাল নেহেরু, যিনি অখণ্ড ভারতের প্রবক্তা ছিলেন, তিনি পর্যন্ত পাকিস্তানকে মেনে নিতে বাধ্য হলেন, কারণ পরিস্থিতি তখন এইরকম হয়ে গিয়েছিল। অনেক সময় এমন হয় যে পরিস্থিতি মানুষকে চালিত করে। তাহলে কি বলা যায় যে মহাত্মা গান্ধী এবং মাওলানা আজাদের যে অহিংস শান্তিপূর্ণ রাজনীতির যে ছিল সেটা ফেল করেছে? কারণ 47-এর দেশভাগটা কিন্তু রক্তাক্ত বা মানে বিভেদপূর্ণ, এবং দুইটা ধর্মীয় গোষ্ঠীর মধ্যে যে বিভাজন, এটা কিন্তু অনেক দীর্ঘায়িত হয়েছে। তাহলে কি বলা যায় কারণ গান্ধী এবং আজাদের যে শান্তিপূর্ণ রাজনীতি বা অহিংস রাজনীতি, এটা কিছুটা বা বড় আকারে ফেল করেছে 47-এ? ধন্যবাদ। মাওলানা আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী তথা কংগ্রেস, তারা বরাবরই অহিংস রাজনীতি করেছে এবং মহাত্মা গান্ধীর প্রধান দর্শনই হচ্ছে অহিংস রাজনীতি। দীর্ঘদিন অহিংস রাজনীতি করেছেন। তারা কোথাও জ্বালাও পোড়াও, সাম্প্রদায়িকতা, বিদ্বেষ অথবা নানা রকমের ক্লেশের মাধ্যমে সন্ত্রাস, এই জাতীয় কোনো পদ্ধতি তারা স্বাধীনতা আন্দোলনে ব্যবহার করেননি। তাদের অস্ত্র ছিল অসহযোগ আন্দোলন, বয়কট, এই যে কতগুলো রাজনৈতিক পদক্ষেপ, সবগুলোই অহিংস। অহিংস আন্দোলনের মধ্য দিয়েই বেসিক্যালি ভারতটা স্বাধীনতা লাভ করেছে। এবং সেক্ষেত্রে তৎকালীন ব্রিটিশ তথা যুক্তরাজ্যের রাজনীতির ভিতরকার মেরুকরণও এখানে অনেকটা ভারতীয়দের জন্য আশীর্বাদ হয়েছে। কারণ 1946 সালে সহসাই ইলেকশনের মাধ্যমে তখন ব্রিটেনের ক্ষমতায় আসে লেবার পার্টি, এবং মিস্টার অ্যাটলি উনি ভারতীয়দেরকে আগেই বলে রাখছিলেন যে তার দল যদি ক্ষমতায় আসে তাহলে ভারতীয়দেরকে উনি স্বাধীনতা দিবেন। এই যে প্রতিশ্রুতি, এবং সেই প্রতিশ্রুতি দেওয়ার পর সময়টাতে ওনার দল আবার ঠিকই ব্রিটেনের ক্ষমতায় আসীন হয়। তো দেখা গেল ভারতীয়দের এখানেও তাদের ইচ্ছা এবং তাদের সৌভাগ্যটা কাজ করেছে। সে কারণে দেখা গেল যে এখানে ভারতে যেভাবে অহিংস আন্দোলন চলছিল, ঠিক ওখান থেকে মিস্টার অ্যাটলির লেবার পার্টি ক্ষমতায় আসা, সব কিছু মিলিয়ে অহিংস রাজনীতিরই জয় জয়কার হয়েছে। এখন যদি আমরা বলি যে তৎকালীন বিভিন্ন জায়গায় দাঙ্গা তাহলে কেন হলো, দাঙ্গা হওয়ার কিছু কারণ আছে। সেটা হলো একটা দেশে রাজনীতি যারা করেন তার মধ্যে যেমন বৃহৎ কতগুলো দল থাকে, ঠিক তার পাশাপাশি ছোট ছোট কিছু দল থাকে যাদের ইচ্ছা হলো বৈপ্লবিক টাইপের স্বাধীনতা অর্জন করা, অথবা তাদের রাজনৈতিক আদর্শ থাকে গুপ্ত হত্যা, অথবা যদি বলি যে সন্ত্রাস, অথবা যদি বলি সাম্প্রদায়িকতা, অথবা যদি বলি সহিংস রাজনীতি, সেরকম কিছু গোষ্ঠী এটা সব দেশেই থাকে, সব অঞ্চলেই থাকে, এবং সব স্বাধীনতা আন্দোলনে এরকম কিছু বিষয়ও থাকে। এবং সেটা ভারতীয় আন্দোলনের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি। যেমন ধরুন নেতাজি সুভাষচন্দ্র বসু, উনি একভাবে স্বাধীনতা চেয়েছিলেন। আবার মুসলিম নেতা মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি, উনি তো একরকম ভারত ছেড়ে হিজরত করে আফগানিস্তানের কাবুলে গিয়ে অস্থায়ী সরকার পর্যন্ত ঘোষণা করেছিলেন। তাহলে দেখা গেল একটা দেশে স্বাধীনতা আন্দোলনে সকলের মনোভাব, সকলের কার্যপদ্ধতি এক থাকে না। কার্যপদ্ধতির ভিন্নতার কারণে কংগ্রেস যেভাবে অহিংস আন্দোলন করেছে,
কিছু কিছু দল সহিংস আন্দোলনও করেছে। তাদের মধ্যে যদি বলি যে উগ্র হিন্দু মহাসভা নামে তাদের যে রাজনৈতিক দল আছে, তারাও একটা মৌলবাদী সংগঠন। এখন মৌলবাদী সংগঠনগুলো বিভিন্ন জায়গায় দেখা গেল যে হিন্দু অঞ্চলটাতে তারা খুব প্রভাবশালী, মুসলিম অঞ্চলে তারা আবার সংখ্যায় খুব লঘু। আবার ঠিক তেমনি দেখা গেল যে মুসলিম বিভিন্ন জায়গায় আছে, সেখানে মুসলিমরা সংখ্যা গুরু, আবার হিন্দুরা সংখ্যা লঘু। তো এই যে বিভিন্ন জায়গা এবং সেখানটা থেকে দেখা গেল যে উন্মত্ততাও কিছুটা কাজ করে। এরকম কিছু সাম্প্রদায়িক ছোট গোষ্ঠী তারা কিছু কিছু জায়গায় তৎকালে সাম্প্রদায়িকতা, দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত করেছে, কিন্তু সেটাতে মূল স্বাধীনতা আন্দোলন নস্যাৎ হয়নি এবং মূল স্বাধীনতা আন্দোলন ব্যাহতও হয়নি। দেখা গেল যে স্বাধীনতা ঠিকই তার জায়গায় বা সফলতার গন্তব্যে পৌঁছতে পেরেছে এবং 1947 সালে 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা লাভ এবং 15ই আগস্ট ভারতের স্বাধীনতা অর্জন হয়েছে এবং সেটা সহিংস নয়। একটা আলোচনায় বলা হয় যে উনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কংগ্রেসের সভাপতি থাকতেন, প্রেসিডেন্ট থাকতেন, তাহলে ভারতবর্ষের আউটকামটা ডিফারেন্ট হতো। এটা সম্পর্কে আপনি কি মনে করেন? উনি ওই সময় জওহরলাল নেহরুকে প্রেসিডেন্টশিপে দিয়ে দেওয়া, বা উনি ইচ্ছা করলে হইতে পারতেন বা জনপ্রিয় ছিল, এই ডাইমেনশনটা যদি বলতেন। ধন্যবাদ। এটা তো আমি কি বলবো, মাওলানা আবুল কালাম আজাদের ভাষাটা হচ্ছে এরকম যে আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে যে আমি 46 সালে আমার জায়গায় আমি পরবর্তী সভাপতি হিসেবে জওহরলাল নেহরুর নাম আমি প্রস্তাব করলাম কেন। এটা হচ্ছে আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল। ঠিক ওনার আত্মজীবনী ইন্ডিয়া উইন্স ফ্রিডমে উনি পরবর্তী আলোচনায় বলেছেন যে আমি ওনার নামটা এজন্যই প্রস্তাব করেছিলাম যে আমি 1939 সাল থেকে নিয়ে 1946 সাল পর্যন্ত একটানা 7 বছর কংগ্রেসের সভাপতির পদে থেকে আমি নিজেও কিছুটা অলস হয়ে গিয়েছিলাম অথবা হাঁপিয়ে উঠেছিলাম। আমিও চাচ্ছিলাম যে আমি এখন একটু নিজের থেকে ইস্তফা দেই, অন্য কেউ এখানটাতে আসুক। কিন্তু আমি এর পাশাপাশি এটাও চাইলাম যে আমার পরে সভাপতি এমন একজন মানুষ হোক যার সাথে আমার মতবাদে মনে অনেকখানি মিলে। এবং সেই ক্ষেত্রে আমি বিবেচনা করলাম যে জওহরলাল নেহেরু, তাদের পরিবারটা হচ্ছে রাজনৈতিক পরিবার, তার বাবা মতিলাল নেহেরু, তাদের অনেক অবদান ভারত স্বাধীনতা আন্দোলনে, এবং তারই সন্তান জওহরলাল নেহেরু, সে ক্যামব্রিজের ব্যারিস্টার, রাজনীতিক প্রজ্ঞা তার অনেক। তো ফলে আমার পরে সে আসলে সবচেয়ে ভালো হবে। আমি সর্দার প্যাটেলকে আমি নিজে প্রস্তাব না করে আমি জওহরলাল নেহরুর নাম আমি নিজে প্রস্তাব করলাম, কিন্তু এটা আমার জীবনে একটা বড় ধরনের ভুল বয়ে আনলো। এটা এই কারণে বয়ে আনলো যে জওহরলাল নেহরু 1946 সালের সভাপতি নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণের পরই উনি একটা সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিল যে আপনারা কি ক্যাবিনেট মিশনে জয়েন করছেন? উনি বলল জি। তাহলে আপনারা কি ব্রিটিশ সরকারের দেওয়া ফর্মুলা অনুযায়ী ক্যাবিনেট মিশনের পরিকল্পনা পুরোপুরি মেনে নিয়ে কি আপনারা অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছেন? জওহরলাল নেহরু বলল হ্যাঁ, আমরা মেনে নিচ্ছি, তবে এ ব্যাপারে আমাদের স্বাধীনতা থাকবে যে আমরা যদি মনে করি তাহলে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা আমরা পরিবর্ধনও করতে পারবো, এই স্বাধীনতা নিয়েই আমরা অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছি। এই কথাটার কারণেই এতদিন ক্যাবিনেট মিশন মেনে নিয়ে স্বাধীনতার পথে অগ্রসরমান কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় দলের মধ্যে মতের পার্থক্য হয়ে গেল। মিস্টার মোহাম্মদ আলী জিন্না উনি এর পরপরই ঘোষণা করলেন যে যেহেতু কংগ্রেস এই কথা বলে ফেলেছে যে তারা ক্যাবিনেট মিশন পরিকল্পনা বাদ দিতে পারবে, তার মানে এখানেই মুসলমানদের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তো ফলে ক্যাবিনেট মিশনের পরিকল্পনাতে আমরা আর নেই। আমরা ক্যাবিনেট মিশন পরিকল্পনা নিয়ে আমরা যে অন্তর্বর্তী সরকার তথা ফেডারেল সরকার তথা অখণ্ড স্বাধীন ভারতের পথে যে আমরা এগোচ্ছিলাম, আমরা এই মতে আর আমরা থাকছি না। আমরা এখন সেপারেট পাকিস্তান চাই এবং এই দাবিতেই আমরা অনড়। আমরা আর হিন্দুদের কথায়, কংগ্রেসের কথায় আমরা আর আস্থা রাখতে পারছি না। আজকে কথা দিয়ে তারা যেভাবে
পাল্টে ফেলতেছে, ভবিষ্যতে তারা আরও অনেক কথা তারা পাল্টে ফেলবে। তো সেই জায়গাটাতে আমাদের সমূহ সমস্যা তথা মুসলমানদের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো ফলে সেই দূর ভবিষ্যতে আমাদের অত সমস্যায় না গিয়ে আজকেই আমাদের একটা রফা দফা হয়ে যাওয়া উচিত, এবং আমরা আজকে থেকে আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পূর্ণ পাকিস্তানের দাবি আমরা ঘোষণা করলাম, এবং আমরা ডাইরেক্ট অ্যাকশনের দিকে আমরা যাব। এখন আর আমরা কংগ্রেসের সঙ্গে নেই, আমরা আজকে থেকে পূর্ণ স্বাধীনতার অনুসারী এবং পূর্ণ স্বাধীনতার দাবিদার। ওকে, আমার লাস্ট কোশ্চেন, আপনি যে বই লিখলেন মাওলানা আবুল কালাম আজাদ মানবতাবাদী রাজনৈতিক ও সাহিত্যিক, এই বইয়ে মাওলানা আজাদের কি নিয়ে কি নিয়ে আলোচনা করেছেন, যদি সংক্ষেপে যদি বলতেন। ধন্যবাদ। এই বইটা একটা গবেষণা বই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা এমফিল থিসিসের লিখিত রূপ হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ মানবতাবাদী রাজনীতি ও সাহিত্যিক। উপমহাদেশে অনেক রাজনৈতিক দল আছে, স্বাধীনতার আগে পরে। 47-এ ভারত পাকিস্তান, 1971 সালে মাওলানা আজাদের ভবিষ্যৎবাণী অনুসারে আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় হয়েছে। এই যে একটা লম্বা সময় এদেশে রাজনৈতিক অনেক দল মত অনেক কিছু এখানে বিরাজমান, আমাদের দেশে রাজনৈতিক অনেক ব্যক্তিও তৈরি হয়েছেন, অনেক কিংবদন্তিও আছেন, কিন্তু মানবতাবাদী রাজনীতি আমার চোখে খুব একটা পড়ে না। আমরা বরাবরই দেখছি সেটা 1947 সালে ব্রিটিশ শাসনাধীনে যারা রাজনীতি করেছেন তারাও একটা পর্যায়ে সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়েছেন। দেখা গেল আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন বা স্বাধীনতা যুদ্ধে সেক্ষেত্রে অনেকে সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়েছেন। অনেক অমানবিক আচার আচরণ রাজনীতিবিদদের মাধ্যমে সমাজে ছড়ায়, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। কিন্তু মাওলানা আবুল কালাম আজাদ এমন একজন ব্যক্তি যিনি বরাবর একজন অসাম্প্রদায়িক মানুষ, একজন মানবতাবাদী রাজনীতি। এই যে মানবতাবাদের জয়গান, এটা মাওলানা আজাদের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যমান। মাওলানা আবুল কালাম আজাদ দীর্ঘ সময় রাজনীতি করেছেন, কিন্তু কলকাতা, দিল্লি তথা পৃথিবীর কোথাও তিনি তার একটা বাড়ি পর্যন্ত নেই, একটা ফ্ল্যাট পর্যন্ত নেই। অর্থাৎ আজ পর্যন্ত তার কোনো ধন সম্পদ তিনি তৈরি করেন নাই, বরং ওনার নিজের ধন সম্পদ, মেধা, জীবন পুরোটাই উনি রাজনীতির পেছনে ব্যয় করেছেন, মানবতার পেছনে ব্যয় করেছেন। এমনকি 1947 সালে স্বাধীনতার দ্বার প্রান্তে গিয়ে যখন বিহার, বাংলাদেশের নোয়াখালী, কলকাতায় রক্ত গঙ্গা বয়ে যাচ্ছিল, সেই সময়টাতে উনি ওনার নিজের বাড়ির আঙিনায় তাঁবু খাটিয়ে নিষ্পেষিত, নির্যাতিত, অসহায় মানবতাকে খুঁজে নিয়ে ওনার বাড়ির আঙিনায় আশ্রয় দিয়ে তাদেরকে হত্যাযজ্ঞ থেকে রক্ষা করেছেন। এটাই হচ্ছে একজন বড় মানবিক রাজনীতিকের পরিচয়। মাওলানা আজাদ সেরকম একজন রাজনীতিক। এই রকম রাজনীতিক আমার জানা মতে পৃথিবীতে কজন আসছে আমার জানা নেই। আমরা আজকে দেখি আমাদের চারপাশে রাজনীতি যারা করেন তারা রাজপথ থেকে উঠে এসে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে যাচ্ছেন। দিনে দিনে তারা শূন্য হাত থেকে বাংলাদেশে বাড়ি গাড়ি তো ভালো কথা, এমনকি বেগমপাড়া, কানাডা, লন্ডন, আমেরিকায় তারা বাড়ি গাড়ির মালিক। সামান্য থেকে তারা বিলিয়নিয়ার। এই যে মানুষকে শোষণ করে, মানুষের ট্যাক্সের টাকা লুট করে যারা এভাবে নিজের স্বার্থ অর্জন করেন, এরা আসলে অমানবিক রাজনীতি। এরা মানুষের কল্যাণে রাজনীতি করে না, এরা মুখে বলে মানুষের জন্য রাজনীতি করে, বেসিক্যালি তাদের কর্মকাণ্ড বা তাদের পুরো জীবনটাই হচ্ছে পুরো বিপরীত। অথচ মাওলানা আবুল কালাম হচ্ছেন পুরো দস্তুর একজন মানবতাবাদী রাজনীতিক। মাওলানা আজাদ এখনকার ইয়াং জেনারেশনের জন্য কিভাবে রিলেভেন্ট হতে পারে, এখনকার পলিটিক্যাল ক্রাইসিস মোকাবেলায় তার চিন্তা দর্শন কিভাবে ভূমিকা পালন করতে পারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাওলানা আবুল কালাম আজাদকে স্টাডি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি, কারণ মাওলানা আবুল কালাম আজাদ একজন ব্যক্তি নন, একটা দর্শন। এই দর্শনটা, আজাদ দর্শনটা, এটাকে বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক মানতে হবে এবং তার দর্শনটাকে চর্চা করতে হবে, এজন্য যে
বর্তমান সময়ে রাজনীতিতে যে অবক্ষয়টা তৈরি হয়েছে, সেখানে রাজনীতির নামে যে লুটতরাজ, রাজনীতির নামে যে চাঁদাবাজি, রাজনীতির নামে যে সন্ত্রাস, রাজনীতির নামে যে সাম্প্রদায়িকতা, অমানবিক আচার আচরণ, এটা সমাজকে কলুষিত করছে এবং আমাদের বর্তমান যে সোসাইটি তাকে কলুষিত করেছে। আর বর্তমান যে জেনারেশন, ইয়াং জেনারেশন, আজকে তারা রাজনীতি করতে চায়, ভালো মেধাবী মানুষগুলো রাজনীতিতে আসতে পারতেছে না, কারণ রাজনীতিতে ভালো মানুষের জায়গা নেই। অথচ ভালো মানুষদের, শিক্ষিত মানুষদের, রুচিশীল মানুষদের রাজনীতি করার কথা ছিল, সম্ভ্রান্ত মানুষগুলোর রাজনীতি করার কথা ছিল, যারা সম্পদশালী তাদের রাজনীতি করার কথা ছিল। কারণ মানুষকে সেবা করতে হলে আমার নিজের পকেটের পয়সা দিয়েই যেন আমি সেবা করতে পারি, এরকম কিছু সম্পদশালী মানুষের রাজনীতিতে আসার কথা ছিল। কিন্তু সেটা না হয়ে উল্টা হয়েছে। কিছু ক্ষুধার্ত মানুষ রাজনীতিতে নেমে তারা দিনে দিনে বড়লোক হয়ে যাচ্ছে, সম্পদশালী হয়ে যাচ্ছে, গরিব মানুষকে রক্ত চুষে। আমাদের ইয়াং সোসাইটি, আমাদের যুবক সমাজ, তারাও রাজনীতি করতে চায়, স্বচ্ছ সুন্দর গঠনমূলক রাজনীতি তারা করতে চায়, মানুষের কল্যাণে তারা রাজনীতি করতে চায়। এই যে মানুষগুলা, এই যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় আমাদের যুব সমাজ তারা বারবার আকুতি জানাচ্ছে যে আমরা এমন একটা দর্শন চাই, যেই দর্শন হবে শোষণ মুক্ত, যেই দর্শন হবে মানবতাবাদী রাজনীতি। সে কারণে মাওলানা আজাদ এতটা প্রাসঙ্গিক যে মাওলানা আজাদের রাজনৈতিক দর্শনটা আজকে চর্চার উপযুক্ত হয়ে গেছে। এই কলুষিত সমাজ, এই সমস্যাগ্রস্ত সমাজের মধ্যে মাওলানা আজাদকে যদি চর্চা করা যায়, তাহলে সমাজের সকল অসঙ্গতি, সমাজের সকল সমস্যা দূর করা সম্ভব। কারণ অন্য কোনো রাজনীতিকের জীবন এরকম খুব কম পাওয়া যাবে উপমহাদেশে যাদের রাজনৈতিক জীবনে ক্লেশ নাই, কালিমা নেই। কিন্তু মাওলানা আজাদ একমাত্র ব্যক্তি, সাহিত্যিক, সাংবাদিক, রুচিশীল মানুষ, পরিশুদ্ধ মানুষ। ইনি একজন মুফাসসিরে কোরআন, কোরআনের বিশ্ববিখ্যাত তাফসিরকারক, এবং তিনি মানবতাটাকে শিখেছেন পবিত্র আল কোরআন থেকে, যেই আল কোরআন হচ্ছে তামাম মানুষের মুক্তির মহাসনদ। সে কারণে মাওলানা আজাদ আজও প্রাসঙ্গিক। মাওলানা আজাদের চর্চা, মাওলানা আজাদের দর্শন যদি আজকে ইয়াং জেনারেশনের মধ্যে, আমাদের যুবক সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এবং যুবক সমাজকে যদি মাওলানা আজাদের দর্শনে অনুপ্রাণিত করা যায়, তাহলে এই যুবক সমাজ যখন রাজনীতিতে নামবে, তাহলে এই দেশটা হবে সুখী, সমৃদ্ধ, ডায়নামিক, এবং এই দেশটা হবে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ এবং রাজনীতিতে একটা উচ্চ বলয়, একটা উচ্চ স্থান অর্জনকারী একটা বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো। এবং বাংলাদেশের জন্য এরকম একটা দর্শন, এরকম একটা চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। তা না হলে এই বাংলাদেশ এখন রাজনীতির নামে যেই জায়গাটাতে আস্তে 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 যাচ্ছে, আমি জানি না যে এটা যেতে 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 কত দূর খারাপ অবস্থার দিকে যাবে। তো ফলে আমাদেরকে মাওলানা আজাদের চর্চাটা বাড়াতে হবে। শুধু মাওলানা আজাদ এবং মাওলানা আজাদের মতো এই জাতীয় আরও পরিশীলিত শুদ্ধ যত রাজনীতিক আছে, এখন তাদেরকে চর্চা করার সময় আসছে। তা না হলে রাজনৈতিক অবক্ষয় যদি হয়, রাষ্ট্রের অবক্ষয় হবে, সমাজের অবক্ষয় হবে, মানুষগুলোর অবক্ষয় হবে। সেই অবক্ষয় থেকে বাঁচার জন্য, রাষ্ট্রটাকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য মাওলানা আজাদ এবং তার মতো অহিংস আন্দোলনকারী, অসাম্প্রদায়িক আন্দোলনকারী, পরমত সহিষ্ণু রাজনীতির চর্চা, মানবতাবাদী রাজনীতির চর্চা অত্যন্ত প্রাসঙ্গিক। এবং এই দর্শনটাকে আজকে প্রতিষ্ঠিত করতে হবে, যুবকদেরকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রটা আমাদের, সমাজ আমাদের, রাষ্ট্রটাকে রক্ষা করা, রাষ্ট্রটাকে নেতৃত্ব দেওয়া, এটা এখন আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি এগিয়ে না আসি, এই রাষ্ট্রটাকে রক্ষা করার আর কোনো উপায় আমরা দেখছি না। আমাদের ভবিষ্যৎটাকে উন্নত করতে হলে, ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে হলে মাওলানা আজাদের দর্শন আমাদেরকে ফলো করতে হবে। ধন্যবাদ আপনাকে।